পড়ব গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অথবা আণবিক স্তরে গ্যাসের আচরণ। অর্থাৎ গ্যাস অণুগুলি যখন তাদের আণবিক স্তরে থাকে, অণু হিসাবে থাকে, তখন তারা কীরকম আচরণ করে গ্যাসের অণুগুলি, যেগুলিকে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য হিসাবে ধরেছি। যে কোনো পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, সুতরাং যে কোনো গ্যাসও অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলিকে আমরা বলি গ্যাস অণু। তাহলে গ্যাস অণুর গতীয় তত্ত্বের প্রথম যেটা স্বীকার্য আমি লিখছি, প্রথমটা লিখলাম গ্যাস অণু, অর্থাৎ যে কোনো গ্যাস অসংখ্য গ্যাস অণু দ্বারা গঠিত। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে এই গ্যাস অণুগুলি, অর্থাৎ যে কোনো গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল, অর্থাৎ সব সময় তারা এদিক ওদিক বিচরণ করে, অর্থাৎ তারা সর্বদা গতিশীল। এবং এই গতিশীল হওয়ার জন্য আমরা তার প্রমাণও দিয়েছিলাম যে ঘরের এক কোণাতে যদি একটি ধূপকাঠি জ্বালানো হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই ধূপকাঠির গন্ধ কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। সুতরাং গ্যাস অণুগুলি গতিশীল। তাহলে আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গ্যাস অণুগুলি গতিশীল। এবার 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে এই যে গ্যাসের অণুগুলি, এই গ্যাস অণুগুলি বিন্দু ভর। আমি আগে কথাটা লিখে নিই, গ্যাস অণুগুলি বিন্দু ভর। গ্যাস অণুগুলি বিন্দু ভর এর অর্থ কি? এর অর্থ গ্যাসের অণুগুলির আকৃতি বা আকারটা হলো বিন্দুর মতো। বিন্দু বলতে কি? বিন্দু বলতে আমরা জ্যামিতিতে বুঝি যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য নেই, প্রস্থও নেই এবং উচ্চতাও নেই, তাকে আমরা বিন্দু বলি। কেবলমাত্র তার একটি অবস্থান আছে। তা যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, তার আয়তনও নেই, ক্ষেত্রফলও নেই, সুতরাং বিন্দু, অর্থাৎ তার কোনো আয়তন নেই। এবার আমরা কি বলছি? গ্যাস অণুগুলি বিন্দু ভর, অর্থাৎ গ্যাস অণুগুলির কোনো আয়তন নেই, কিন্তু ভর, অর্থাৎ গ্যাস অণুগুলির ভর আছে। সুতরাং এই পয়েন্টটি থেকে যেটা বোঝা গেল, গ্যাস অণুগুলি কোনো আয়তন নেই, কিন্তু গ্যাস অণুগুলির ভর আছে। এইবার 4 নম্বর পয়েন্টে যদি যাই, 4 নম্বর পয়েন্টটা হলো আন্তঃআণবিক বল। এটা এর মানে কি? আন্তঃআণবিক বল, আন্ত মানে ভিতরে, অণুদের মধ্যে যে বল কাজ করে। গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে যে আন্তঃআণবিক বল, অর্থাৎ অণুগুলির মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। অর্থাৎ গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, যেটাকে আমরা বলি গ্যাস অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক বল কাজ করে না। 5 নম্বর পয়েন্টে আমরা লিখব যে গ্যাস অণুগুলি যেহেতু সর্বদা গতিশীল, সব সময় তারা এদিক ওদিক চলাফেরা করে, তাই গ্যাস অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে অসংখ্য ধাক্কা খায়। অর্থাৎ গ্যাস অণুগুলির পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এটা দেখবে কোনো একটা ফুটবলের ভিতরে যদি বাতাস ভরা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, ফুটবলটা ফুলে থাকে। কেন না, ফুটবলের ভিতরে যখন বাতাস থাকে, সেই বাতাস মানে গ্যাস ধরছি আমি, সেই গ্যাসের অণুগুলি তারা কি করে, পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। অর্থাৎ ফুটবলের ভিতরে ব্লাডারটিকে ধাক্কা দেয় বাইরের দিকে, আর ধাক্কা দেওয়ার ফলে কি হয়, ব্লাডারটি ফুলে থাকে, তাই ফুটবলটি কিন্তু ফুলে থাকে। সুতরাং গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল হওয়ার কারণে তারা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালে অসংখ্য ধাক্কা খায়। এবার 6 নম্বরে দেখো, যদি তারা
নিজেদের মধ্যে ধাক্কা খায়। আমি মনে করছি এখানে একটা ধাক্কা হলো, দুটি গ্যাস অণুর মধ্যে এদিক থেকে একটা এসেছিল, এদিক থেকে একটা এসেছিল, এবং দুটি গ্যাস অণুর মধ্যে এখানে একটি ধাক্কা হলো। আবার এইখানে অপর একটি ধাক্কা হয়েছে, অন্য দুটি গ্যাস অণুর মধ্যে হয়তো এইখানে ধাক্কা হলো। তাহলে এই যে দুটি ধাক্কা, এটা একটা ধাক্কা, এটা একটা ধাক্কা, এই দুটি ধাক্কার যে মাঝের জায়গা, এই জায়গাতে কিন্তু আর কোনো ধাক্কা হয়নি। এই জায়গাটাকে বলা হয় মুক্ত পথ। এইখান থেকে এই জায়গাটাকে বলে মুক্ত পথ, অর্থাৎ এই দুটি ধাক্কার মাঝের জায়গাতে আর কোনো ধাক্কা হয়নি, এই জায়গাটাকে বলা হয় মুক্ত পথ। এবার এই মুক্ত পথ যদি অনেকগুলি হবে, কারণ অনেক ধাক্কা হবে, অনেকগুলি মুক্ত পথের যে দূরত্ব, সেই দূরত্বের যদি আমরা গড় করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো গড় মুক্ত পথ। 6 নম্বর পয়েন্ট। তাহলে এদের ধাক্কাগুলিতে কি আছে? মুক্ত পথ। দুটি ধাক্কার মাঝের দূরত্বকে বলা হচ্ছে মুক্ত পথ। এবার আমি 7 নম্বর পয়েন্ট লিখব। 7 নম্বর হচ্ছে যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল, সুতরাং এদের গতিশক্তি আছে। এবার 7 নম্বর পয়েন্ট হলো গ্যাস অণুগুলির গতিশক্তি পরম উষ্ণতার গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। উপরে দুটি আছে, তাই সরল সম্পর্ক। অর্থাৎ পরম উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে গ্যাস অণুগুলির গতিশক্তি বাড়বে, আবার পরম উষ্ণতা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে গ্যাস অণুগুলির গতিশক্তি কমবে। সুতরাং গ্যাস অণুর গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। বোঝা গেল? এগুলি হলো আণবিক স্তরে গ্যাসের আচরণ বা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। এবার দেখবে এই দুটি পয়েন্টকে আমি নীল লিখেছি, তার কারণ আমার এই দুটি সম্পর্কে বলা আছে পরের ভিডিওতে। আমি এই ভিডিওটা আরেকবার দিলাম, কারণ আমি এই ভিডিওটাতে দেখেছি যে এই ভিডিওতে আমার সাউন্ডটা একটু গন্ডগোল ছিল, তা সেটা ঠিক করার জন্য আমি এটাকে আরেকবার আপলোড করছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই দুটি পয়েন্টকে আমি নীল লিখেছি, তার কারণ আমাদের এই দুটি পয়েন্টের ভিত্তিতেই গ্যাসগুলি দুটি ভাগে ভাগ হয়েছিল। কি না, সেটা হচ্ছে একটা গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস, আবার আরেক ধরনের গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস। এবার আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস কি না, আদর্শ গ্যাস হলো যেসব গ্যাস এই পিভি সমান এনআরটি এই সমীকরণটিকে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণটিকে, এই আদর্শ গ্যাস সমীকরণটিকে যেসব গ্যাস সঠিকভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। আর যারা বা যেসব গ্যাস এই সমীকরণটিকে সঠিকভাবে মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। এবার দেখো এই যে সমীকরণটি, এগুলি আমরা কোথা থেকে পেয়েছিলাম? এই সমীকরণটি পেয়েছিলাম আমরা বয়েলের সূত্র থেকে, এসেছিল চার্লসের সূত্র থেকে এবং অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ 3টি সূত্রের সমন্বয়ে আমাদের এই সমীকরণটি তৈরি হয়েছিল। সুতরাং আদর্শ গ্যাস বলতে যারা বয়েলের সূত্র মেনে চলে, যারা চার্লসের সূত্র মেনে চলে, যারা অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তারা আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে এরকম কোনো গ্যাস হয় না যারা সর্বদা বা সব সময় এই পিভি সমান এনআরটি সমীকরণটিকে মেনে চলবে। কেন হয় না তার কারণ আমরা বলেছিলাম যে এই দুটি পয়েন্টের ভিত্তিতে আদর্শ গ্যাসগুলি, আমাদের বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের থেকে আলাদা হয়েছিল। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিন্দুভর বা আন্তঃআণবিক বল নেই, এগুলি সবই ঠিক, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিন্দুভর হয় না। আবার বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি আন্তঃআণবিক বল নেই, সেটা বলাটা ভুল হবে, কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটি আন্তঃআণবিক বল কাজ করে। আমার পরবর্তী ভিডিওতে এটা দেওয়া আছে কিন্তু। তাহলে সুতরাং এই হলো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। যদি বলে কাকে আদর্শ গ্যাস বলে, তোমরা বলবে যে যেসব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণটিকে সঠিকভাবে মেনে চলে
তাদের আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাসের কোনো উদাহরণ হয় না, কারণ এমন কোনো গ্যাস নেই যারা সর্বদা পিভি সমান এনআরটি সমীকরণটিকে মেনে চলবে। কিন্তু বাস্তব গ্যাস হলো যে সমস্ত গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণটিকে সঠিকভাবে মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। বাস্তব গ্যাস বলতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসগুলি হলো বাস্তব গ্যাস। কিন্তু আদর্শ গ্যাসের উদাহরণ হয় না, কারণ আদর্শ গ্যাসের উদাহরণ দিতে গেলে দেখো আমরা যদি চার্লসের সূত্রে যাই, আদর্শ গ্যাস তো সব সূত্রকেই মানবে। তো যদি চার্লসের সূত্র মানে, তাহলে চার্লসের সূত্রে আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়। কিন্তু আমাদের বাস্তবে এমন কোনো গ্যাস নেই যার আয়তন -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 0 হয়। সুতরাং আমাদের বাস্তবের গ্যাসগুলি কোনো রকম বা সবসময় কখনোই তারা এই পিভি সমান এনআরটি সমীকরণটিকে মানতে পারে না। বেশ, এটা হয়েছে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, অর্থাৎ আয়তন এবং চাপ কিভাবে পরস্পরের উপর প্রভাব বিস্তার করে। এখন আমরা বয়েলের সূত্র থেকে এটা পেয়েছিলাম। বয়েলের সূত্র থেকে আমরা জেনেছিলাম যে আয়তন আর চাপ পরস্পর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, আবার চাপ কমলে আয়তন বাড়ে। কখন না, যখন দুটি জিনিস কিন্তু স্থির ছিল বয়েলের সূত্রে, ভর এবং উষ্ণতা। তাহলে যদি ভর আর উষ্ণতা স্থির থাকে তাহলে চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমলে আয়তন বাড়ে। ওকে, এইবার গ্যাসের আয়তনের উপর উষ্ণতার প্রভাব। আচ্ছা, আমি এখানটা একটু লিখে দিচ্ছি, আয়তন ভি ভেরিজেস 1/p যখন এম আর পি স্থির, অর্থাৎ চাপ এবং আয়তন ব্যস্ত সম্পর্ক। এইবারে আমরা পড়ব আয়তনের উপর উষ্ণতার প্রভাব। এই আয়তনের উপর উষ্ণতার প্রভাব এটা কোন সূত্রে ছিল? চার্লসের সূত্রে। কারণ আমরা চার্লসের সূত্রে দেখেছিলাম উষ্ণতা 1 ডিগ্রি করে বৃদ্ধি করলে তার আয়তন 1/273 অংশ করে বৃদ্ধি পেয়েছিল। তাহলে সুতরাং উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে, আবার উষ্ণতা কমলে গ্যাসের আয়তন কমে যায়। তাহলে এখানে সম্পর্কটা কীরকম না, এখানে সম্পর্কটা ছিল ভি ভেরিজেস টি, এটা পরম উষ্ণতা। অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে পরম উষ্ণতা, তাহলে তার আয়তন বাড়বে, আর উষ্ণতা কমলে আয়তন কমবে। যখন এখানেও দুটি জিনিস স্থির ছিল, যখন গ্যাসের ভর এবং গ্যাসের চাপ স্থির থাকবে। ঠিক, এর পরেরটা হলো গ্যাস অণুর বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব। এটা অর্থাৎ এখানে তিনটি জিনিস আমরা কিন্তু পড়লাম। প্রথমটা আয়তনের উপর চাপের প্রভাব, ব্যস্ত সম্পর্ক। আয়তনের উপর উষ্ণতার প্রভাব, সরল সম্পর্ক, এটা চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম। এবার গ্যাস অণুর বেগ আর চাপের উপর উষ্ণতার প্রভাব। সুতরাং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাস অণুর চাপের কি পরিবর্তন হবে, আবার গ্যাস অণুর যে গতিবেগ, এই গতিবেগের কি পরিবর্তন হবে। প্রথম কথা দেখো, আমরা এখনই পড়লাম গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। সেখানে শেষ পয়েন্টে আমাদের ছিল গ্যাস অণুর গতিশক্তি গ্যাসের উষ্ণতার সঙ্গে সরল সম্পর্ক। তা গ্যাস অণুর গতিশক্তি যদি উষ্ণতার সঙ্গে সরল সম্পর্ক হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়ে মানে গ্যাস অণুর গতিবেগ বাড়ে। অর্থাৎ উষ্ণতা বাড়লে গ্যাস অণুর গতিবেগ বাড়বে, উষ্ণতা কমলে গ্যাস অণুর গতিবেগ কমবে। কেমন সম্পর্কটা? এই বেগটাকে যদি আমি ভি অক্ষর ধরি, তাহলে ভি ভেরিজেস, এটা ছোট হাতের ভি, ভি মানে ভ্যালোসিটি অর্থাৎ গতিবেগ, আর টি মানে হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়বে, উষ্ণতা কমলে গতিবেগ কমবে। এবার চাপের উপর উষ্ণতার প্রভাব কীরকম না, দেখো উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে চাপ বাড়ে নাকি চাপ কমে?
উষ্ণতা যদি বাড়ানো হয়, কোনো একটি আবদ্ধ পাত্রের যদি উষ্ণতা বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? উষ্ণতা বাড়লে ভিতরে যে গ্যাস অণুগুলি, সেই গ্যাস অণুগুলির গতিশক্তি বেড়ে যাবে। কারণ আমরা ওই গ্যাসের অণুর গতিতত্ত্বের শিকার্যতে পড়েছি, উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে, বা গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। সুতরাং উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে। উষ্ণতার উপর চাপের প্রভাব, তাহলে আমরা কোনো একটি আবদ্ধ পাত্রে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? আবদ্ধ পাত্রের উষ্ণতা বৃদ্ধি করলে আবদ্ধ পাত্রের যে গ্যাস অণুগুলি, সেই গ্যাস অণুগুলি তাপ শক্তি পায়। উষ্ণতা বাড়ানো অর্থাৎ তাপ শক্তি। তাপ শক্তি পেলে কী হয়? তাদের শক্তি বেড়ে যায়। শক্তি বাড়ার ফলে তারা যতটা পরিমাণ গতিবেগে যাচ্ছিল বা গতিবেগ ছিল, তার থেকে গতিবেগটি বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার ফলে তারা পাত্রের দেওয়ালে প্রচণ্ড ধাক্কা দেয়, বা ধাক্কার পরিমাণটা বেড়ে যায়। তারা আরও দ্রুত ধাক্কা দেয়, গতিশক্তি বেড়ে যায়। আর এই ধাক্কা বাড়ার ফলে গ্যাসের চাপ বেড়ে যায়। কারণ গ্যাসের চাপ ধাক্কার উপর নির্ভর করে। ধাক্কা অর্থাৎ বল, একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল, তাকে চাপ বলে। সুতরাং গ্যাসের ধাক্কা যত বেড়ে যায়, অর্থাৎ গ্যাস অণুর গতিবেগ যত বাড়ে, গ্যাসের চাপ তত বেড়ে যায়। অর্থাৎ গ্যাসের চাপ ভেরিজেস টি। উষ্ণতা বাড়লে গ্যাস অণুর গতিবেগ বাড়ে, অর্থাৎ গ্যাসের গতিশক্তি বাড়ে। গ্যাস অণু পাত্রের দেওয়ালে বেশি পরিমাণে ধাক্কা দেয়, যার ফলে গ্যাস অণুর চাপ বেড়ে যায়। আবার উষ্ণতা কমলে গ্যাসের চাপ কমে যায়। ওকে, এবার দেখো একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটা কীরকম না, বেলুন ফোলালে বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। যদি বেলুনকে ফোলানো হয়, তাহলে সেক্ষেত্রে দেখবে বেলুন ফোলালে বেলুনের ভেতরে চাপ বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে বেলুনের আয়তনটাও বেড়ে যায়, বেলুনটি বড় হয়। তাহলে সুতরাং চাপ এবং আয়তন উভয়ই কিন্তু বৃদ্ধি পায়, দুটিই বেড়ে যায়। চাপটিও বাড়ে, আয়তনও বাড়ে। এইবার বয়েলের সূত্রতে আমরা কি পড়েছি দেখো। বয়েলের সূত্রতে পড়েছিলাম যে চাপ এবং আয়তন ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পর ব্যস্ত। চাপ বাড়লে আয়তনটি কমে যায়, বা চাপ কমলে আয়তনটি বেড়ে যায়। তাহলে বয়েলের সূত্রে কি ছিল? বয়েলের সূত্রে ছিল ভি ভেরিজেস 1/v, ব্যস্ত সম্পর্ক। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, চাপ আয়তন উভয়ই বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চাপও বাড়ছে, আয়তনও বাড়ছে। তাই তো এখানে প্রশ্নটা আছে, এটি কি বয়েলের সূত্রের বিরোধী? তাহলে এটা কি বয়েলের সূত্র মানছে না, বা এটা কি বয়েলের সূত্রকে বিরোধ করছে? এটা হচ্ছে প্রশ্ন। এবার দেখো উত্তরটা কি হবে। উত্তরটা এরকম, বয়েলের সূত্র থেকে আমরা জানি যে চাপ বাড়লে আয়তন কমে, আর চাপ কমলে আয়তন বাড়ে। অর্থাৎ চাপ এবং আয়তন ব্যস্ত সম্পর্ক। কখন, এটা মাথায় রাখবে, কখন ব্যস্ত সম্পর্ক না, যখন এই এম অর্থাৎ গ্যাসের ভর এবং টি উষ্ণতা, এই দুটি কি ছিল বলতো? স্থির ছিল। অর্থাৎ বয়েলের সূত্র তখনই প্রয়োগ করা যায় যখন গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা স্থির থাকে। কিন্তু বেলুনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বেলুনে যখন ফু দেওয়া হয় বা বাতাস করা হয়, সেক্ষেত্রে কি হয়, বেলুনের যত বাতাস বেলুনের ভিতরে ভরবে, বেলুনের ভর তত কি হবে বলো তো? বাড়বে। কারণ ভিতরে যত বেশি পরিমাণে বাতাস যাচ্ছে, তার ভরটাও আস্তে আস্তে বাড়বে। তাহলে বেলুনের ক্ষেত্রে কি হয়, ভর কিন্তু ধ্রুবক রাশি নয়, অর্থাৎ ভরটি স্থির নয়, ভরের পরিবর্তন হয়। এবার বয়েলের সূত্রে কি ছিল? ভর স্থির। সুতরাং যে ক্ষেত্রে ভরের পরিবর্তন হয়, বা যেখানে ভরের পরিবর্তন হবে বা উষ্ণতার পরিবর্তন হবে, সেখানে বয়েলের সূত্রকে প্রয়োগ করাই যায় না। তাই বেলুনের ক্ষেত্রে যেহেতু ভর স্থির নয়, তাই বেলুনের ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রকে প্রয়োগ করতে পারি না। এবার এখানে উত্তরটা কি হবে? যদি উত্তরটাকে পরিষ্কার করে লেখা হয়, তাহলে উত্তরটা এরকম হবে, বয়েলের সূত্র থেকে আমরা জানি চাপ এবং আয়তন পরস্পর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক যখন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির থাকে। কিন্তু বেলুনের ক্ষেত্রে, বেলুনে যখন বাতাস ভরা হয়, তখন বেলুনের ভর স্থির থাকে না, বেলুনের ভর বৃদ্ধি পায়। সুতরাং বেলুনের ক্ষেত্রে
বয়েলের সূত্রটিকে প্রয়োগ করা যায় না, বয়েলের সূত্রটিকে প্রয়োগই করা যায় না। সুতরাং বয়েলের সূত্রের এই যে বেলুন কিন্তু বয়েলের সূত্রের বিরোধী নয়, বরং বেলুনের ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রটিকে প্রয়োগ করতে পারি না। ওকে।